মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। শহর এবং সাহেবপাড়ার মাঝামাঝি জায়গায় চক্রবর্তী খুড়োর ছোট্ট বাংলো, তার পেছনে আমবাগান, সামনে বাঁধানো কুয়ো, সামনের দিকে খাটো পাঁচিল দিয়ে ঘেরা। কমলা ও রমেশ এই বাংলোতে গিয়ে উঠল। রমেশকে বাইরের ঘরে বসিয়ে চক্রবর্তী তাড়াতাড়ি কমলাকে ভেতরে ডেকে নিলেন। ভেতরে গিয়ে কমলা চক্রবর্তীর স্ত্রী হরিভাবিনীকে দেখে প্রণাম করে দাঁড়াল। হরিভাবিনী ডান হাতে কমলার চিবুক ছুঁয়ে নিজের আঙুলের ঠোঁট ছোঁয়ালেন এবং যথাযোগ্য সমাদর করে বসালেন। কথায় কথায় হরিভাবিনী সংশয় প্রকাশ করলেন, জানালেন তাঁদের ঘরে স্থান অভাব, অতিথিদের তো কষ্ট হবে। মা যদি কষ্টকে কষ্ট মনে করবেন তবে কি ওকে ঘরে আনি? ও তুমি কিছু ভেবো না। দেখো, মাকে দেখে রাখো, আমি একটু বাইরে যাই। দেখি, এই শরৎকালে রোদটা বড় খারাপ। মির্চি গল্প গোল্ড মাইনে শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাটুপি। 1906 সালে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাস। আজ শুনছেন চতুর্থ পর্ব। মা যদি কষ্টকে কষ্ট মনে করবেন তবে কি ওকে ঘরে আনি? ও তুমি কিছু ভেবো না। দেখো, মাকে দেখে রাখো, আমি একটু বাইরে যাই। দেখি, এই শরৎকালে রোদটা বড় খারাপ। এই বলে চক্রবর্তী রমেশের খোঁজ নিতে বাইরে গেলেন। হরিভাবিনী কমলার বিস্তারিত পরিচয় নিতে লাগলেন। নানান প্রশ্ন উঠল। কমলার স্বামী বুঝি উকিল, তিনি কতদিন কাজ করছেন, কত রোজগার করেন, এখনো বুঝি ব্যবসা আরম্ভ করেননি, তবে চলে কিভাবে, শ্বশুরের বুঝি অনেক বিষয় সম্পত্তি আছে, সংসার খরচের জন্য স্বামী মাসে কত করে দেন, শাশুড়ি যখন নেই তখন তো সংসারের ভার নিজের হাতেই নিতে হবে, ইত্যাদি নানা প্রশ্ন ও মন্তব্যের মাধ্যমে দ্রুত প্রমাণিত হয়ে গেল কমলা রমেশের অবস্থা ইতিবৃত্ত সম্বন্ধে কত অল্প জানে। কমলা ভেবে দেখল সে রমেশের স্ত্রী হয়ে রমেশের সম্বন্ধে কিছুই জানে না। এই সমস্ত সওয়াল জবাবের মধ্যে হরিভাবিনীর মেয়ে শৈলজা তার 2 বছর বয়সী মেয়ের হাত ধরে এসে উপস্থিত হল। অল্প পরিচয়ে কমলা ও শৈলজা দুজনের মধ্যে বেশ ভাব হয়ে গেল। এই কথাবার্তার মধ্যেই কমলা নিজের তরফের দৈন্য সহজেই বুঝতে পারছিল। শৈলজার বলবার ঢের ঢের কথা আছে, কিন্তু কমলার কিছুই নেই। কমলা এতদিন এই শূন্যতা স্পষ্ট করে বুঝবার অবকাশ পায়নি। আজ শৈলজার মুখে তার স্বামী বিপিনের কথা, ওদের দুজনের দাম্পত্যের কথা শুনে কমলা যেন নিজের দৈন্যের মুখোমুখি এসে দাঁড়ালো। তুমি একটু বসো ভাই, আমি এক্ষুনি আসছি। মানে উনি স্নান করে ভেতরে এসেছেন, খেয়ে আপিস যাবেন তো? শৈলজার স্বামী বিপিন এই বাড়িতেই থাকে। চক্রবর্তী খুড়ো ছোট মেয়েকে আর কাজ ছাড়া করতে চাননি। জামাইকে গাজীপুরেই একটি চাকরির ব্যবস্থা করে দিয়ে এখানেই রেখেছেন। তিনি এসেছেন তুমি কেমন করে জানতে পারলে? যাও তো, আর ঠাট্টা করতে হবে না। সবাই যেমন করে জানতে পারে আমিও তেমন করেই জানি। তুমি বুঝি তোমার কর্তাটির পায়ের শব্দ চেনো না? শৈল পিঠে চাবির গোছা ঝুলিয়ে চলে গেল। কমলা চুপ করে বসে জানলার বাইরে চোখ রেখে সে কথা ভাবতে লাগলো। কই, শব্দের ভাষা যে এতই সহজ তা কমলা আজও জানতে পারেনি। এসে তো পৌঁছলুম, কিন্তু এ বাড়িতে যেমন স্থানাভাব, একটা নতুন বাড়ি না হলেই নয়। কিন্তু তার আগে অনেকগুলো কাজ আছে। যে গাজীপুর আদালতে ঢোকার অনুমতি পেতে হলে একবার কলকাতা যাওয়া দরকার। বাড়ির জন্যও কিছু জিনিসপত্র আনতে হবে। কিন্তু কলকাতায় যেতে তার সাহস হচ্ছে না। কলকাতার একটা বিশেষ গলির ছবি মনে উঠলেই রমেশের বুকের ভিতরটা এখনো যেন কিসে চেপে ধরে, এখনো জাল ছেড়েনি। অথচ কমলার সঙ্গে স্বামী স্ত্রীর সম্বন্ধ সম্পূর্ণভাবে স্বীকার করে নিতে আর দেরি করলে চলবে না। এই সমস্ত দ্বিধায় কলকাতায় যাওয়ার দিন
পিছিয়ে যেতে লাগলো। কি বিপদেই না পড়েছি। কমলা তো ভেতরের ঘরেই থাকে। এই বাংলোয় ঘর নিতান্ত কম বলেই এই বাইরের ঘরেই থাকতে হচ্ছে আমায়। কমলার সঙ্গে দেখা করার সুযোগ তেমন হয়ই না। ওর সঙ্গে দুটো কথা বলেও যে সিদ্ধান্ত নেব সে উপায় নেই। না, এই অনিবার্য বিচ্ছেদ বিষয়ে কিছু না করলেই নয়। বাড়ির আরেকজন এই স্বামী স্ত্রীর না দেখা হওয়াতে যারপন্যায় দুঃখিত হয়ে থাকে। সে আর কেউ নয়, শৈলজা। কেন ভাই, তুমি এত হাহুতাশ করছো? এমন কি ভয়ানক দুর্ঘটনা ঘটেছে? বাবা, একেবারে যে পাষাণের মতো কঠিন মন। ওসব ছলনায় আমাকে ভোলাতে পারবে না, বুঝেছো? তোমার মনের মধ্যে যে কি হচ্ছে সে বুঝি আমি জানি না? আচ্ছা ভাই, সত্যি করে বলো তো, 2 দিন যদি বিপিনবাবু তোমাকে দেখা না দেন তাহলে কি এমনি? ইস, 2 দিন দেখা না দিয়ে তার থাকবার জো আছে নাকি? তোমায় বলেই বলছি ভাই, উনি তো আমায় চোখে হারান। একবার কি হয়েছিল জানো? আমি গেছিলাম, ওখানে গিয়ে আমাকে আর দেখতে বলতে বলতে কখন যে বেলা শেষ হয়ে আসে শৈলজার তাতে হোঁশ থাকে না। অথচ এমন সময় হঠাৎ দূরে বাইরের দরজায় একটা কিসের শব্দ হয় কি না হয়, অমনি শৈল ব্যস্ত হয়ে উঠে পড়ে। বিপিনবাবু আপিস থেকে ফিরেছেন। সমস্ত গল্প হাসির আড়ালে একটি উৎকণ্ঠিত হৃদয় সেই পথের ধারের বার দরজার দিকেই কান পেতে বসেছিল। কমলার কাছে সমস্ত কথা একেবারেই আকাশ কুসুমের মতো তা কিন্তু নয়। এর আভাস সে কিছু কিছু পেয়েছে, কিন্তু তার আর রমেশের মধ্যে এ সমস্ত ভাঙাচোরা ধারাবাহিকতা কিছুই নেই। শৈলজা ও বিপিনের মধ্যে যে একটা আগ্রহের টান, সেটা রমেশ ও তার মধ্যে কোথায়? এই যে কয়েকদিন তাদের দেখাশুনো বন্ধ হয়ে আছে, তাতে রমেশের কোনো রকম তাপ উত্তাপ তো দেখা যায় না। কিন্তু শৈলর পক্ষে সব কথা বোঝা শক্ত। কমলা আর রমেশের মাঝখানে যে কোনো রকমের সত্যিকারের ব্যবধান থাকতে পারে তা সে কল্পনাও করতে পারে না। বেশ কয়েকদিন হলো রমেশ কলকাতায় এসে দর্জিপাড়ার বাসায় এসে উঠেছে। দিনের মধ্যে অতি অল্প সময় কাজকর্মে কাটে, বাকি সময়টা ফুরোতে চায় না। এসে স্তক সে পুরনো সমস্ত বন্ধুবান্ধবকে এড়িয়ে চলছে। পাছে পুরনো কোনো প্রসঙ্গ হঠাৎ করে এসে বিপদ তৈরি করে। কিন্তু কে না জানে, জোর যতই বেশি বেশি করে প্রয়োগ করা যায়, জোর ততই কমে আসতে থাকে। হেমনলিনীকে কোনো মতেই মনের মধ্যে আমল দেবে না, এই পণ করলেই সারা রাত ধরে কেবল হেমনলিনীর কথাই রমেশের মনে জেগে থাকে। সত্যি কথা বলতে গেলে রমেশের কিছুমাত্র তাড়া থাকলে অনেক আগেই কলকাতার কাজ শেষ করে সে ফিরতে পারত। তবে সময় বাকি নেই, এবার ফিরতেই হবে। কালকে প্রথমে এলাহাবাদে গিয়ে কাজের সবকিছু গুছিয়ে দিয়ে সেখান থেকে ফিরতে হবে গাজীপুরে। অতৃষ্ট। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম কলুটলার ত্রিসীমানায় আর যাব না। কিন্তু আজ মন এমন উতলা হয়ে উঠছে যে এই যে এতদিন ধৈর্য ধরে থাকলাম, সেই ধৈর্যের কি কোনো পুরস্কার নেই? বিদায়ের আগে গোপনে একবার কলুটলার খবর নিলে ক্ষতি কি? রমেশ একখানি চিঠি লিখতে বসল। তাতে কমলার সঙ্গে তার সমস্ত আদ্যপান্ত বিস্তারিত লিখল। এবার গাজীপুরে ফিরে গিয়ে সে যে হতভাগী কমলাকে নিজের বিবাহিতা স্ত্রী রূপে গ্রহণ করবে তাও জানালো। হেমনলিনীর সঙ্গে তার একেবারে বিচ্ছেদ ঘটবার আগে আসল সত্যিটুকু সম্পূর্ণভাবে জানিয়ে এই চিঠির মাধ্যমেই সে বিদায় নিল। চিঠি লিখে খামের মধ্যে পুড়ে উপরে বা ভিতরে কারুর নাম লিখল না রমেশ। অন্নদাবাবুর ভৃত্যরা রমেশের প্রতি বিশেষ সদয় ছিল। পালা পার্বণে কাপড় চোপড় বকশিস পেত তারা। ওদের কারোর হাত দিয়েই যাতে চিঠিখানি হেমনলিনীর হাতে পৌঁছে যায় সে ব্যবস্থাই করব। আমি শুধু দূর থেকে সন্ধ্যার অন্ধকারে কলুটোলার বাড়িতে গিয়ে একবার সে দূর থেকে হেমকে দেখে
চিরকালের মতো চলে যাব গাজীপুর, কমলার কাছে। সন্ধ্যার সময় রমেশ চিঠিখানি হাতে নিয়ে সেই চিরপরিচিত গলির মধ্যে দুরু দুরু বুকে ঢুকে পড়ল। দ্বারের কাছে এসে দেখল দ্বার বন্ধ। উপরে চেয়ে দেখল সমস্ত জানালাও বন্ধ। বাড়ি শূন্য, অন্ধকার। কে রে, সুখন নাকি? হ্যাঁ বাবু, আমি সুখন। এই বাবুরা সব কোথায়? বাবু তো দিদি ঠাকুরুনকে নিয়ে পশ্চিমে হাওয়া খেতে গেছে। পশ্চিমে? কোথায় গেছেন জানিস? তা তো বলতে পারি না বাবু। আর সঙ্গে সঙ্গে কে গেছে? নলিন বাবু সঙ্গে গেছেন। নলিন বাবুটাকে? তা তো বলতে পারি না বাবু। রমেশ আরও প্রশ্ন করে করে জানতে পারল নলিনবাবু একজন যুবক, কিছুকালেই বাড়িতে যাতায়াত করছেন। বেশ, তোর দিদি ঠাকুরনের শরীর কেমন আছে? তাঁর শরীর তো ভালোই আছে। সুখন বেয়ারাটা ভেবেছিল এই সুসংবাদে রমেশবাবু নিশ্চিন্ত ও সুখী হবেন, কিন্তু অন্তর্যামী জানেন সুখন বেহারা একেবারেই ভুল বুঝেছিল। এই নলিন বাবুটিকে মাঝখান থেকে এসে উপস্থিত হলো। তবে এইটুকু বুঝলাম, পৃথিবীতে কারোর অভাবে বেশি দিন কিছুই শূন্য থাকে না। আচ্ছা, ঈশ্বরের যদি এই ইচ্ছেই হয় তবে সেই আদেশ মাথা পেতে নিলাম। আর কোনো দ্বিধার অবকাশ নেই। কোনো ব্যাখ্যা বা বিদায়ের প্রয়োজন ফুরিয়েছে। রমেশ হাতে চিঠিটা সন্তর্পণে পকেটে রেখে দিল। ক্ষুণ্ণ নিষ্ফল অভিমানে হৃদয় ভরে উঠল তার। পরদিন রমেশ এলাহাবাদে না গিয়ে একেবারে গাজীপুরে চলে গেল। কলকাতায় রমেশ মাসখানেক কাটিয়ে এসেছে। ইতিমধ্যে রমেশ আসবার দেরি দেখে শৈলজার বিশেষ অনুরোধে চক্রবর্তী খুড়ো কমলাদের বাসের জন্য শহরের বাইরে গঙ্গার ধারে একটি বাংলো ঠিক করেছেন। আপাতত অল্প স্বল্প আসবাব সংগ্রহ করে বাড়িটি বাসযোগ্য করে তুলবার আয়োজন চলছে, এবং কমলার নতুন ঘরকন্যার জন্যে দরকার মতো চাকর দাসীও ঠিক করে দেওয়া হয়েছে। অতএব রমেশ যখন গাজীপুরে ফিরে এলো তখন খুড়োর বাড়িতে থাকবার আর কোনো ছুতো রইল না। বাংলোটির চারিদিকে বাগান করবার মতো জমি যথেষ্ট আছে। 2 সারি সুদীর্ঘ শিশু গাছের ভিতর দিয়ে একটা ছায়াময় রাস্তা গেছে। বাড়ির দক্ষিণ সীমানায় গঙ্গার পাড়ে একটা বিরাট বুড়ো নিম গাছ আছে, তার তলা বাঁধানো। কিন্তু কমলার কাছে নতুন বাড়ি তার সব রকম অপরিচ্ছন্নতা নিয়েও যেন সুন্দর হয়ে ধরা দিল। কোন ঘর কি কাজে ব্যবহার হবে, জমির কোথায় কিরকম গাছপালা লাগানো হবে, সবকিছু সে মনে মনে ঠিক করে নিল। সারা দিন ধোয়া মোছা, গোছানো গাছানো, কাজকর্মের আর শেষ নেই। রমেশ আজ কমলাকে সেই বিপুল কাজের মাঝখানে দেখতে পেল। মনে হলো যেন বন্দি পাখি এতদিনে খাঁচার বাইরে আকাশে উড়তে পেয়েছে। কমলা, কমলা, তুমি এত কাজ করছো, এবার যে অসুখে পড়বে। আচ্ছা, তুমি আমায় বলো, আমি করছি। না না, ছাড়ো, এই সমস্ত কাজ তোমাদের নয়। নয় কি রকম? এই যে এত ধুলো ঘাঁটছো, বলি ধুলো তো আর লোক বিচার করে না। আমাকেও যে চোখে দেখে তোমাকেও একই চোখে দেখে। আমার কাজ আছে বলে ধুলো সহ্য করছি, তোমার কাজ নেই, তুমি কেন ধুলো ঘাটবে? আচ্ছা শোন না, কাজ থাক বা না থাক, তুমি যা সহ্য করবে আমি তার অংশ হব, কেমন? কমলার গালে একটুখানি লালের আভা দেখা গেল। রমেশের কথার কোনো উত্তর না দিয়ে সে একটু সরে গিয়ে বলল, উমেশ, এইখানটা আরেক ঘরে জল ঢাল না, দেখছিস না কত কাদা জমে আছে? ঝাঁটাটা আমার হাতে দিয়ে দেখি। মা, জঙ্গল আমি একরকম সাফ করে এসেছি। এই বা কোনখানে তরকারির ক্ষেত করবে আমাকে একবার দেখিয়ে দিতে হবে। হ্যাঁ খুড়ো, একটুখানি সবুর করো, আমার এ ঘর সারা হলো বলে। এই বলে কমলা ঘর পরিষ্কার শেষ করে কোমরে জড়ানো আঁচল মাথায় তুলে বাইরে এসে খুড়ার সঙ্গে তরকারির ক্ষেত নিয়ে গভীর আলোচনা শুরু করলো।
এমনি করেই দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, কিন্তু ঘর গোছানো এখনো ঠিক মতো হয়ে উঠল না। কাজেই আবার আজ সন্ধ্যার পর খুড়ার বাড়িতেই আশ্রয় নিতে হলো। আজ তাতে রমেশের মনটা খানিক দমেই গেল। কোথায় ভাবলাম আজ আমাদের নিজের নিভৃত ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলবে এবং কমলার লাজুক মৃদু হাসির সামনে আমার হৃদয় মন সবকিছু চিরকালের মতো নিবেদন করে দেব। সে আর হলো কোথায়? এত জলদি এখানে ফেরাটা মাটি হয়ে গেল দেখছি। আর নতুন বাড়ি তৈরি হতে আরো 2-4 দিন দেরি হতে পারে দেখে রমেশ তার আদালতের কাছে সেদিনই এলাহাবাদ চলে গেল। কমলা যখন তার ঘর গোছানোর কাজ শেষ করল, তখনও সূর্য অস্ত যায়নি। সে মাথায় গায়ে একটা র্যাপার জড়িয়ে নিয়ে বুড়ো নিম গাছের তলায় এসে বসল। চক্রবর্তী মশাই গাড়ি পাঠিয়ে দিয়েছেন। যাই। কমলা গাড়িতে উঠবার আগে বাংলোর মধ্যে ঘরগুলো আরেকবার দেখে নেবার জন্য প্রবেশ করল। বড় ঘরে তাকের উপর কেরোসিনের আলো জ্বলছিল। সেইখানে কমলা পানের মোড়ক রেখে দেওয়ালে কি একটা দেখতে গিয়ে থমকে গেল। তাকের এক কোণে একটা কাগজের মোড়ক, সেখানে রমেশের হাতের লেখায় তার নিজের নাম চোখে পড়ল কমলার। উমেশ, উমেশ, কি হয়েছে মা ঠাকুরুন? এই এই কাগজটা তুই কোথা থেকে পেলি? বাবুর ঘরের কোণে পড়েছিল, ঝাড় দেওয়ার সময় তুলে রেখেছি। কমলা সেই কাগজখানা মেলে ধরে পড়তে লাগলো। হেমনলিনীকে রমেশ সেদিন যে বিস্তারিত চিঠিখানা লিখেছিল, এই সেই চিঠি। ঢিলে ঢালা স্বভাবের রমেশের পকেট থেকে সেটা কখন পড়ে গিয়েছে। গোটা চিঠিটা কমলার পড়া হয়ে গেল। ঘর নিস্তব্ধ। মা, মা, অমন করে চুপ করে দাঁড়িয়ে রইলে যে? রাত হয়ে যাচ্ছে, যাবে না? কমলার মুখের দিকে চেয়ে উমেশ ভয় পেয়ে গেল। মা, ও মা, আমার কথা শুনছো? ঘরে চলো মা, রাত হলো যে, গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কমলা ধীরে ধীরে বাইরে এসে দরজা বন্ধ করে গাড়িতে উঠল। ভাই, আজ কি তোমার শরীর ভালো নেই গো? মাথা ধরেছে? বলো না, কি মাথা ধরেছে? তোমাদের বাংলো সাজানো নিয়ে তো সমস্ত দিন বড় পরিশ্রম করছো। কি আর আর শুধু শারীরিক পরিশ্রম তো নয়, মনে হচ্ছে তোমার মনও বিশেষ ভালো নেই। আজ কিন্তু তোমার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে দেখছি। এত কি ভাবছো ভাই? খুলে বলো না, বলো তো আমায়, আমি শুনছি। কি বলবো বলো তো তোমায়, যাকে এতকাল আমার স্বামী বলে জানতাম, সে আমার স্বামী নয়। এ কথা বলবো? এই কথা আর যাকে হোক তোমায় কোনো মতেই বলতে পারি না যে। কমলা শোবার ঘরে দরজা বন্ধ করে প্রদীপের আলোয় আরো একবার রমেশের সেই চিঠি নিয়ে বসল। চিঠি যাকে উদ্দেশ করে লেখা, তার নাম ঠিকানা নেই বটে, কিন্তু সে যে স্ত্রী লোক, রমেশের সঙ্গে যে তার বিয়ের কথা হয়েছিল, কমলাকে নিয়ে তার সঙ্গে সম্বন্ধ ভেঙে গেছে, তা চিঠি থেকে স্পষ্ট বোঝা যায়। যাকে এই চিঠি লেখা, উনি যে তাকে সমস্ত হৃদয় মন দিয়ে ভালোবাসে। আমি অনাথ, অজ্ঞাত কুলশীল। কোন বিধাতার দুর্বিপাকে কোথা থেকে তার ঘাড়ের উপর এসে পড়েছে বলে এই অভাগিনীর অনাথার প্রতি নেহাত দয়া করি তিনি তার ভালোবাসার বন্ধন চিরকালের মতো ছিঁড়ে ফেলতে বসেছেন। সেই নদীর চরে রমেশের সঙ্গে প্রথম দেখা হওয়া থেকে আরম্ভ করে এই গাজীপুরে আসা পর্যন্ত সমস্ত স্মৃতি কমলা মনে মনে ভেবে নিল। রমেশের আচরণে যা কিছু অস্পষ্ট ছিল সমস্ত স্পষ্ট হয়ে গেল।
হায় ঈশ্বর, আপনি যখন বরাবর আমাকে পরে স্ত্রী বলে জেনেছেন এবং আমায় নিয়ে কি করবেন ভেবে অস্থির হয়েছেন, তখন আমি নিশ্চিন্ত মনে তাকে স্বামী জেনে অসংকোচে চিরস্থায়ী ঘর কন্যার সম্পর্ক পাতাতে বসে পড়েছি। এই লজ্জা আমি রাখি কোথায়? কেঁদে কেটে ঘুমিয়ে না ঘুমিয়ে রাত কেটে গেল। পরদিন সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙল। সারাদিন ধরে কমলা একটা ঘোরের মধ্যে চলেছে। কি করছে কি বলছে যেন তার নিজেরই হুঁশ নেই। কথায় কথায় কখনো রমেশের প্রসঙ্গ উঠলে বা রমেশের ফিরে আসার কথা শুনতে পেলে কমলা ভিতরে কেমন কেঁপে উঠছে ক্রমশ। রমেশ এলে কি করে তার মুখোমুখি হবে কমলা? রমেশ যে তার কাছে এমন বিভীষিকা রূপে দেখা দেবে এই কথা কোনোদিনও স্বপ্নে ভাবতে পারেনি সে। ভাই, এ তোমার কিরম বুদ্ধি শুনি? কেন, আবার কি করলাম? উমা, তোমার সোনার ব্রেসলেট উমির হাতে দিয়েছো কেন? দামি জিনিস তো ভাই, ও যদি হারিয়ে ফেলে? দিদি, এই ব্রেসলেট জোড়া আমি উমিকেই দিয়েছি। পাগল নাকি তুমি? হ্যাট! আমার মাথা খাও দিদি, এই ব্রেসলেট জোড়া তুমি আমাকে ফেরাতে পারবে না। ওটা ভেঙে উমির হাড় গড়িয়ে দিও, তোমার কোনো আপত্তি শুনবো না। বুঝতে পেরেছো? হার করিয়ে দেবে ব্রেসলেট? না ভাই, সত্যি বলছি, তোর মতো খ্যাপা মেয়ে আমি দেখিনি। তুই দেখেছিস? বল, দেখেছিস? আমি তো দুটো দেখিনি। কি হলো ভাই? ভাই কাঁদছিস? এখান থেকে তো চললাম দিদি, খুব সুখে ছিলাম। এমন সুখ আমার জীবনে কখনো পাইনি জানো। ধুর পাগলি, তোর রকমটা কি বল দেখি কমল। যেন কত দূরেই যাচ্ছিস। এখন তো তোর সব বাধা দূর হলো রে। সুখে নিজের ঘর একাই রাজত্ব করবি, তাই না? খানিক পরে শৈল চলে গেলে কমলা জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে রইল। কি করবে সে স্থির করে নিয়েছে। মা, কে? উমেশ, বল রে। মা, সিধুবাবুরা মেয়ের বিবাহে কলকাতা থেকে একটা যাত্রার দল আনিয়েছে। আজ সন্ধ্যে থেকে পালা শুরু হবে। বেশ তো উমেশ, তুই যাত্রা শুনতে যাস। এক কাজ কর, এখনই চলে যা। কিন্তু তোমায় এভাবে রেখে তুমি তো ও বাড়ি যাবে। সে তোর ভাবতে হবে না, তুই যাত্রা শুনতে যা। এখানে ভীষণ আছে, আমার কোনো অসুবিধা হবে না। যা, দেরি করিস নে। কিন্তু এখন তো যাত্রার অনেক দেরি। তা হোক না, বিয়ে বাড়িতে কত ধুম হচ্ছে, ভালো করে দেখে আগে যা। যা। এ সম্বন্ধে উমেশকে বেশি উৎসাহিত করবার প্রয়োজন ছিল না। সে চলে যেতে উদ্যত হলে কমলা হঠাৎ তাকে ডেকে বলল, দেখ, খুড়োমশাই এলে তুই 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 ওকে আমার প্রণাম জানাস। আচ্ছা। আর শোন, হ্যাঁ, মনে রাখিস খুড়োমশাই তোকে ভালোবাসেন। তোর যখন যা দরকার হবে তুই তার কাছে চাস, তিনি দেবেন। তাকে আমার প্রণাম দিতে কখনো ভুলিস নে, কেমন? হঠাৎ এইরকম আশ্বাসের কথা কেন বলছে কমলা? উমেশ কিছুই বুঝতে পারল না। সে সম্মতি সুযোগ মাথা নেড়ে গেল। উমেশ, হ্যাঁ, তুই যাত্রা শুনতে যাচ্ছিস, এই নে 5 টাকা রাখ। কেন মা, শহর থেকে কি তোমার জন্য কিছু কিনে আনতে হবে? না না, আমার কিচ্ছু যায়নি, তুই রেখে দে, তোর কাজে লাগবে। উমেশ বড্ড খুশি হয়ে কমলার এরকম আচরণের কোনো অর্থ না বুঝে চলে গেল। আরও বেশ কিছুক্ষণ পর সন্ধ্যা হব হব করছে, এমন সময় কমলা বাড়ির বাইরে বেরোলো। বাইরে বিষণ বসেছিল। সে বলল, মাঝি কোথায় চললে?
গঙ্গায় স্নান করতে যাচ্ছে। সঙ্গে যাব? না, তুই ঘরে পাহারা দে। কি একটা মনে হতে বিষণের হাতে অকারণেই একটা টাকা দিয়ে কমলা গঙ্গার দিকে চলে গেল। এদিকে কলকাতায় অন্নদাবাবুদের বাড়ি নিত্যদিনের চা আড্ডা আর আগের মতো নেই। অনেক দিন যোগেন্দ্র আর অক্ষয় বসে মাঝে মধ্যে, মামুলি কিছু কথা হয় ওইটুকুই। রমেশের কলকাতা ছেড়ে যাওয়া ঘটনার পর থেকে হেমনলিনী ও অন্নদাবাবু দুজনেই একেবারে মুষড়ে পড়েছেন। অন্নদাবাবু চেষ্টা করেন মেয়ের কাছে গিয়ে সুখ দুঃখের কথা বলতে, কিন্তু হেমনলিনী যেন পাথরের প্রতিমা। তার কোনো তাপ উত্তাপ কিচ্ছু নেই। তার আঘাত বুঝি গুরুতর, তাই সারতে চাইছে না। এসবের মধ্যে যোগেন্দ্র অধৈর্য হয়ে পড়ে। মাঝে মধ্যে ঘুরিয়ে দু কথা শুনিয়েও দেয়, কিন্তু সরাসরি কিছু বলতে তারও বাধো বাধো থাকে। অক্ষয়ের কাছে যোগেন্দ্র কথাবার্তা চালিয়ে যায়, সেখান থেকে সমাধান সূত্র কিছু বেরোয় না। এই অক্ষয়ের প্রতি হেমনলিনী আর অন্নদাবাবু দুজনেই বিরক্ত হয়ে আছেন। সে কথাখানা কিন্তু অক্ষয় বুঝেছে। কয়েক মাস আগের কথা, একদিন চা খাবার ঘরে ঢুকেই অন্নদাবাবু দেখলেন অক্ষয় বসে আছে। চিন্তিত হয়ে পড়লেন তিনি। ভাবলেন হেমের মন আজকে একটুখানি সুস্থ হয়েছে। অক্ষয়কে দেখেই আবার না বিকল হয়ে ওঠে, কিন্তু এখন তার কোনো উপায় নেই। কয়েক মুহূর্ত পরেই হেমনলিনী ঘরে ঢুকল। অক্ষয় তাকে দেখেই একটা কাজের ছুতো করে উঠতে উঠতেই বলল, যোগেন, আমি আজ আসি তবে। বউবাজারের দিকে একটা... কেন অক্ষয়বাবু, কোনো জরুরি কাজ আছে নাকি? অন্তত এক পেয়ালা চা খেয়ে যান। হেমনলিনীর এই অভ্যর্থনায় ঘরের সকলে আশ্চর্য হয়ে গেল। অক্ষয় আবার বসে পড়ে বলল, তার যত কাজই থাকুক, ভালো চাকে আমি কখনো ফিরিয়ে দিতে পারি না। বিধাতা আমায় সেই সংযম দেননি। অনেকদিন পরে অন্নদাবাবুর চায়ের টেবিলে কথাবার্তা আজ বেশ সহজভাবে জমে উঠল। সচরাচর হেমনলিনী শান্তভাবে হেসে থাকে, আজ তার হাসির ধ্বনি মাঝে মধ্যে কথাবার্তার উপরে ফুটে উঠতে লাগলো। আজকের এই চায়ের সভা তাড়াতাড়ি ভাঙত না, কিন্তু হেমনলিনীকে কি একটা কাজে উঠে চলে যেতে হলো। তখন অক্ষয়েরও একটা বিশেষ কাজের কথা মনে পড়ল, সেও চলে গেল। বাবা, আর দেরি করা চলে না। এই বেলা হেমের বিয়ের জোগাড় করো। অন্নদাবাবু অবাক হয়ে চেয়ে রইলেন। রমেশের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়া নিয়ে সমাজে অত্যন্ত কানাকানি চলছে। এ নিয়ে কাহাতক সবার সঙ্গে আমি একলা ঝগড়া করে বেড়াবো? হ্যাঁ, সব কথা যদি খোলসা করে বলবার জো থাকতো তাহলে ঝগড়া করতে আপত্তি করতাম না, কিন্তু হেমের জন্য মুখ ফুটে কিছু বলতে পারি না, কাজেই হাতাহাতি করতে হয়। আমার কথা শোনো, আর দেরি করো না। কিন্তু হেম কি বিয়ে করবে? ওর মতটাও তো... দেখো, তুমি যদি গোল না করো তাহলে আমি ওকে রাজি করাতে পারি। যোগেন্দ্র অধীর প্রকৃতির লোক। সেদিন সন্ধেবেলায় চুল বাঁধা সেরে হেমনলিনী বাইরে আসতেই যোগেন্দ্র তাকে ডেকে বলল, হেম, একটা কথা আছে। কথা আছে শুনে হেমের হৃদকম্প হলো। যোগেন্দ্র সরাসরি বিয়ের কথা তুলল। বিয়ে না হলে যে অন্নদাবাবুর শরীর সারবে না ও বাইরের লোকের মুখ বন্ধ করা যাবে না, একথা স্পষ্ট করে জানিয়ে দিল। শুনতে শুনতে হেমনলিনীর দুই চোখ জলে ভেসে গেল। সে তাড়াতাড়ি জল মুছে বলল, আমাকে কি করতে হবে বলো? তোমার কানে কঠোর শোনাবে আমি জানি, কিন্তু সব দিকের মঙ্গল যদি চাও তোমাকে অবিলম্বেই বিয়ে করতে হবে। হেমনলিনী স্তব্ধ হয়ে বসে রইল। যোগেন্দ্র ধৈর্য সংবরণ করতে না পেরে বলে বসল, হেম, তোমরা কল্পনায় ছোট কথাকে বড় করে তুলতে ভালোবাসো। তোমার বিয়ে সম্বন্ধে যেমন গোলমাল ঘটেছে এমন কত মেয়েরই ঘটে থাকে, আবার সব চুকে বুকে পরিষ্কার হয়ে যায়। আমার কথাটা শোনো, সেই অপদার্থ মিথ্যেবাদীটার স্মৃতি ভুলে গিয়ে ভদ্র গৃহস্থ ঘরে বিয়ে করো। এই সমস্ত অতীত প্রসঙ্গ যত তাড়াতাড়ি হোক চুকিয়ে ফেলাই ভালো, তাই না? কথাগুলো বলে যোগেন্দ্র অন্নদাবাবুর ঘরে গেল। যোগেন্দ্র তার বোনের উপর না জানি কিরূপ অত্যাচার করেছে সেসব ভেবেই অন্নদা নিজের ঘরে উদ্বিগ্ন হয়ে বসেছিলেন। বাবা, হেম বিবাহ করতে সম্মত হয়েছে।
আমি তবে অক্ষয়কে গিয়ে বলে আসি। না না, অক্ষয়কে এখন কিছু বলো না। দেখো যোগেন, অত বেশি তাড়াতাড়ি করতে গেলে সমস্ত কেঁচে যাবে। এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমরা বরঞ্চ একবার পশ্চিমে বেরিয়ে আসি, তারপরে সমস্ত ঠিক হবে। যোগেন্দ্র সে কথার কোনো উত্তর না দিয়ে চলে গেল। কাঁধে একখানা চাদর ফেলে একেবারে অক্ষয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলো। হেমনলিনী বিয়ে করতে রাজি হয়েছে। এখন তুমি বলো কি করা যায়। বলো কি, আমাকেই পাত্র ঠাউরেছ নাকি? হ্যাঁ, এই দেখো অক্ষয়, খামোকা রঙ্গ করো না। তুমি যে এই চাও সে কথা আমাদের কারোরই অজ্ঞাত নয়। হ্যাঁ, সুতরাং এসব ভূমিকা বাদ দিয়ে আসল কথা যদি কিছু বলতে চাও তো বলো। আমি আর অপেক্ষা করতে পারবো না। ব্যাপারটা বোঝো। ভাই তুমি মিথ্যা রাগ করছো, একটু মাথা ঠান্ডা করে ভাবো। আমি নিশ্চিত জানি আমার প্রতি হেমনলিনীর মন যদি কখনো বা প্রসন্ন হতে পারতো, এই রমেশের পালানোর খবর তোমাদের জানানো অবধি আমি টের পেয়ে গেছি হেমনলিনী এখন আমাকে নেহাত নিকৃষ্ট মনে করে। আমি বলছি তোমায়, আমার প্রতি ওর মন কোনোদিন অনুকূল হবে না। অতএব সেই আশা ছেড়ে দাও। কিন্তু আসল কথা এই যে সে যাতে রমেশকে ভুলতে পারে সেটা তোমাদের করা কর্তব্য। তুমি তো বললে কর্তব্য, এদিকে উপায়টা কি শুনি। যেমন করে হোক একটা ভালো পাত্র জোগাড় করা যায়। পাত্রের সন্ধান আমি বলতে পারি, কিন্তু তাড়াহুড়ো যদি করো তবে সমস্তই মাটি হয়ে যাবে। প্রথমেই বিয়ের কথা পেরে দুই পক্ষকে ভয় পাইয়ে দিলে চলবে না। আস্তে আস্তে আলাপ পরিচয় জমতে দিতে হবে, তারপরে সময় বুঝে দিন স্থির করো। প্রণালীটি নিঃসন্দেহে ভালো, কিন্তু পাত্রটিকে শুনে। তুমি তাকে তেমন ভালো করে জানো না, কিন্তু দেখেছো নলিনাক্ষ ডাক্তার। নলিনাক্ষ? চমকাও কেন? তাকে নিয়ে ব্রাহ্ম সমাজে গোলমাল চলছে, চলুক না, তাহলে অমন পাত্রটিকে হাতছাড়া করবে? কিন্তু মানে নলিনাক্ষ বিয়ে করতে রাজি হবেন কি? সবে তো কথাটা উঠল, তাড়াহুড়োতে লাভ হবে না, তবে সময় দিলে হতেও তো পারে। যোগেন, আমার কথা শোনো। কাল নলিনাক্ষের বক্তৃতার দিন আছে, সেই বক্তৃতায় হেমনলিনীকে নিয়ে যাও। আর যাই হোক, লোকটার বলবার ক্ষমতা আছে। স্ত্রীলোকের মন ভোলানোর পক্ষে ওই ক্ষমতাটা নেহাত তুচ্ছ নয়। আচ্ছা, এবার একটু নলিনাক্ষের ইতিহাসটা বলো দেখি, শোনা যাক। অক্ষয় নলিনাক্ষের ইতিহাস যা বলল তা সংক্ষেপে এই। নলিনাক্ষের বাবা রাজবল্লভ ফরিদপুর অঞ্চলের একটি ছোটখাটো জমিদার ছিলেন। বছর 30 বয়সে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন, কিন্তু তার স্ত্রী কোনো মতেই স্বামীর ধর্ম গ্রহণ করলেন না এবং আচার বিচার সম্বন্ধে তিনি অত্যন্ত সতর্কতা নিয়ে স্বামীর সঙ্গে স্বাতন্ত্র্য রক্ষা করে চলতে লাগলেন। বলা বাহুল্য, রাজবল্লভের পক্ষে এই ব্যবস্থা মোটেই সুখের কথা নয়। তাঁদের ছেলে নলিনাক্ষ বড় হয়ে ধর্মপ্রচারের উৎসাহে এবং নিজের সহজাত বক্তৃতা শক্তিতে উপযুক্ত বয়সে ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা পান। তিনি সরকারি ডাক্তারের কাজে নিযুক্ত হয়ে বাংলার নানা স্থানে থেকে নানান সৎকর্ম করে ক্রমশ বিখ্যাত হতে থাকেন। ইতিমধ্যে একটা অভাবনীয় ব্যাপার ঘটল। বুড়ো বয়সে রাজবল্লভ একটি বিধবাকে বিবাহ করার জন্য হঠাৎ ক্ষেপে উঠলেন। কেউই তাকে নিরস্ত করতে পারল না। রাজবল্লভ বললেন তার বর্তমান স্ত্রী যথার্থ সহধর্মিণী হতে পারেন। এদিকে যার সঙ্গে ধর্মমতে ব্যবহারে ও হৃদয়ে তার এমন মিল হয়েছে, তাকে স্ত্রীরূপে গ্রহণ না করলে নিতান্ত অন্যায় হবে। এসব বলে রাজবল্লভ সমাজের নানা কটু কথা গায়ে না মেখে সেই বিধবাকেই অগত্যা হিন্দু মতানুসারে বিয়ে করে বসলেন। এই ঘটনার পরে নলিনাক্ষের মা ঘর ছেড়ে কাশী যেতে উদ্যত হলেন যখন, নলিনাক্ষ রংপুরে ডাক্তারি ছেড়ে এসে বলল, মা, আমিও তোমার সঙ্গে কাশী যাব। নলিনাক্ষর মা ক্ষেমঙ্করী বললেন, বাবা, আমার সঙ্গে তোদের তো কিছুই মেলে না, কেন মিছিমিছি কষ্ট পাবি? তোমার সঙ্গে আমার কিছুই অমিল হবে না। বুঝতেই পারছো, নলিনাক্ষ তার এই স্বামী পরিত্যক্ত অপমানিত মাকে সুখী করবার জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠেছিল। সে মার সঙ্গে সঙ্গে কাশী গেল। এবার শোনা যায় মা কয়েকবার বিয়ের কথা তুলেছিলেন, কিন্তু প্রতিবারই নলিনাক্ষ এই প্রসঙ্গ উড়িয়ে দিত। ক্ষেমঙ্করী বুঝতে পেরেছিলেন নলিন তার জন্য অনেকটা ত্যাগ করেছে বটে, কিন্তু তাই বলে ব্রাহ্ম পরিবারের বাইরে বিয়ে করতে সে প্রস্তুত নয়। আমার জন্যে তুই চিরজীবন স্বদেশী হয়ে থাকবি, এ তো কোনো মতেই হতে পারে না।
আমি বলছি তোর যেখানে খুশি তুই বিবাহ কর বাবা, আমি কখনো আপত্তি করব না। তুমি নিশ্চিন্ত থাকো মা, তুমি যেমন চাও আমি আমি তেমনি একটি বউ ঘরে আনবো। তোমার সঙ্গে কোনো বিষয়ে অমিল হবে, তোমাকে দুঃখ দেবে, এমন মেয়ে আমি কখনোই ঘরে আনবো না। বুঝতেই পারছো, নলিনাক্ষ যাকেই পছন্দ করে বিয়ে করবে তার মা তাতে আপত্তি না করে খুশিই হবে। আর হেমনলিনীর মতো অমন মেয়ে নলিনাক্ষ পাবেই বা কোথায়? আর যাই হোক, মানে হেমের যেমন মধুর স্বভাব, তাতে সে যে তার শাশুড়িকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করেই চলবে, কোনো মতেই তাকে কষ্ট দেবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অতএব আমার পরামর্শ নাও যদি, কোনো মতে দুজনের পরিচয় করিয়ে দেওয়া হোক, কিন্তু সাবধানে, দুজনের কেউ যেন এই পরিকল্পনার আঁচটুকু অবধি না পায়, তাহলে কিন্তু সব মাটি হবে। যোগেন্দ্র দোতলায় উঠে দেখল উপরের বসবার ঘরে হেমনলিনীকে কাছে বসিয়ে অন্নদাবাবু গল্প করছেন। এসো যোগেন, বসো। বাবা, আচ্ছা তোমরা যে কোনোখানে বের হওয়াই একেবারে ছেড়ে দিয়েছ, দুজনে দিনরাত্রি ঘরে বসে থাকা কি ভালো? ওই শোনো, আমি তো চিরকাল এরকম কোণে বসেই কাটিয়ে দিয়েছি। আর হেমকে তো কোথাও বের করতে হলে মাথা খোঁড়াখুড়ি করতে হয়। কেন বাবা আমার দোষ দাও? তুমি কোথায় নিয়ে যেতে চাও? চলো। বাবা, কাল একটা মিটিং আছে, সেখানে হেমকে নিয়ে চলো না। মিটিং? সেখানে কে বক্তৃতা দেবে দাদা? নলিনাক্ষ ডাক্তার। নলিনাক্ষ? হ্যাঁ, ভারী চমৎকার বলতে পারেন। তাছাড়া লোকটার জীবনের ইতিহাস শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়। এমন ত্যাগ শিকার, এমন দৃঢ়তা, এরকম মানুষের মতো মানুষ পাওয়া দুর্লভ। ও হো হো। ভাবলে অবাক হতে হয়। আর 2 ঘন্টা আগে একটা অস্পষ্ট জনশ্রুতি ছাড়া নলিনাক্ষ সম্বন্ধে যোগেন্দ্র কিছুই জানত না। বেশ তো বাবা, চলো না, তার বক্তৃতা শুনতে যাব। মেয়ের মত আছে থেকে অন্নদাবাবুও রাজি হলেন। তখন ভরি ভরি প্রশংসায় ভরে যোগেন্দ্র নলিনাক্ষের বৃত্তান্ত জানালো। মাকে সুখী করবার জন্য নলিনাক্ষ আচার সম্বন্ধে সংযত হয়ে কাশীতে বাস করছে। অনেক লোক তা শুনে অনেক কথা বলছে, কিন্তু আমি তো এজন্য নলিনাক্ষকে ভালোই বলি। হেম, তুমি কি বলো? আমিও তো তাই বলি। হেমনলিনীর কথা শুনে যোগেন্দ্র মনে মনে বলল, হেম যে ভালোই বলবে তা আমি জানতাম। বাবাকে সুখী করবার জন্য হেম একটা কিছু ত্যাগ স্বীকার করবার উপলক্ষ পেলে যেন বেঁচে যায়, তা কি আর আমি বুঝি না? নলিনাক্ষকে দেখতে আশ্চর্য রকম তরুণ এবং সুকুমার। যুবা বয়সেও যেন শৈশবের অম্লান লাবণ্য তার মুখে লেগে রয়েছে। তার ভিতর থেকে যেন এক সৌম্য ধ্যানমগ্ন আভা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। নলিনাক্ষ বলতে লাগলো, আজ আমার বক্তৃতার বিষয় ক্ষতি। সংসারে যে ব্যক্তি কিছুই হারায়নি, সে কিছুই পায়নি। না চাইতেই এমনি আমাদের হাতে যা আসে তাকে আমরা সম্পূর্ণ পাই না। ত্যাগের দ্বারা আমরা যখন পাই, তখনই তা যথার্থ রূপে আমাদের অন্তরের ধন হয়ে ওঠে। যা কিছু আমাদের প্রকৃত সম্পদ, তা সামনে থেকে সরে গেলেই যে ব্যক্তি হারিয়ে ফেলে, সে লোক নেহাত দুর্ভাগা। বরঞ্চ তাকে ত্যাগ করেই আরও বেশি করে পাবার ক্ষমতা মানুষের আছে। আমার যা গেল তা সম্বন্ধে আমি যদি নত হতে পারি, হাত জোড় করে বলতে পারি, আমি দিলাম আমার ত্যাগের দান, আমার দুঃখের দান, আমার অশ্রুর দান, তবেই ক্ষুদ্র বৃহৎ হয়ে ওঠে। সভা ভেঙে এলে অন্নদা হেমনলিনীকে নিয়ে যখন ঘরে ফিরলেন, তখনও সন্ধ্যা হয়নি। আজ চা খাওয়ার পরেই হেমনলিনী আস্তে আস্তে উপরে ছাদে চলে গেল। নলিনাক্ষের কথাগুলো আজ হেমনলিনীর সমস্ত হৃদয় জুড়ে বেজে চলেছে। তার সমস্ত মন আজ পরিপূর্ণ। সমস্ত আকাশ, সমস্ত জগৎ সংসার তার কাছে পরিপূর্ণ। বক্তৃতা সভা থেকে ফেরবার সময় যোগেন্দ্র বলল, অক্ষয়, তুমি বেশ পাত্রটি সন্ধান করেছ, যা হোক। এ তো সন্ন্যাসী, এর অর্ধেক কথা তো আমি বুঝতেই পারলাম না। রোগীর অবস্থা বুঝে ওষুধের ব্যবস্থা করতে। হেমনলিনী রমেশের ধ্যানে মগ্ন আছেন। সে ধ্যান সন্ন্যাসী ছাড়া আমাদের মতো সহজ লোককে ভাঙাতে পারবে না। তাছাড়া যোগেন্দ্র, তপস্বীর উপর মেয়েদের একটা বিশেষ টান আছে। আর যে কোনো পাত্র তুমি খাড়া করলে হেমনলিনী রমেশের সঙ্গে মনে মনে তার তুলনা করবেই, সেই তুলনায় কেউই টিকতে পারবে। নলিনাক্ষ মানুষটা সাধারণ লোকের মতোই নয়, এর সঙ্গে তুলনার কথা মনেই হবে না। দেখো,
এসব কৌশল আমায় দিয়ে তেমন ভালো হয় না। গায়ের জোর বা মুখের কথাই আমার পক্ষে সহজ। দেখা যাক কি হয়। শুধু ভয় হচ্ছে একটা দায় থেকে উদ্ধার পেতে গিয়ে ফের আর একটা দায়ের মধ্যে জড়িয়ে না পড়ি যান। নলিনাক্ষবাবু যা বলেন একেবারে প্রাণের ভেতর থেকে বলেন, সেজন্য তার কথাগুলো এত সহজে প্রাণের মধ্যে গিয়ে প্রবেশ করে। লোকটির ক্ষমতা আছে। শুধু ক্ষমতা, এমন সাধু চরিত্রের লোক দেখা যায় না। শুধু একটাই ভয় হয়, এর শরীর থেকে কিনা। কেন? এর শরীর কি ভালো নয়? ভালো থাকবার তো কথা নয়। দিন রাত্রি নিজের সাধনা এবং শাস্ত্রালোচনা নিয়েই আছে, শরীরের প্রতি আর নজরই দেন না। এটা ভারী অন্যায়। শরীর নষ্ট করার অধিকার আমাদের নেই। আমরা আমাদের শরীর সৃষ্টি করিনি। ওকে কাছে পেলে অল্প দিনই আমি ওর স্বাস্থ্যের ব্যবস্থা করে দিতাম। আসলে স্বাস্থ্য রক্ষার গুটি কতক সহজ নিয়ম আছে। তাদের মধ্যে প্রথম হলো এই যে, এক কাজ করা যাক, আমি ওকে আপনার কাছে এনে উপস্থিত করব। আর আপনি সেই যে শিকড়ের রসটা আমাকে পরীক্ষার সময় দিয়েছিলেন, সেটা কিন্তু আশ্চর্য বল। সেইটা যদি একবার নলিনাক্ষবাবুকে আপনি, মানে আপনার কথা, হ্যাঁ মানে আপনি বললেই। অক্ষয়ের কথা মতো বেশি দিন অপেক্ষা করতে হলো না। পরদিন বিকেলেই সিঁড়িতে পায়ের শব্দ শুনে হেমনলিনী দরজার কাছে গিয়ে দেখল তার দাদার সঙ্গে নলিনাক্ষবাবু এসে উপস্থিত হয়েছেন। হেম, নলিনাক্ষবাবু এসেছেন, এর সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। আসুন। হেমনলিনী থমকে দাঁড়ালো এবং নলিনাক্ষ তার সামনে আসতেই তার মুখের দিকে না আছে নমস্কার করল। যোগেন্দ্র আর নলিনাক্ষ চায়ের ঘরে ঢুকে গেল। আজ আমার বড় সৌভাগ্য, আপনি আমাদের বাড়িতে এসেছেন। হেম, কোথাও যাচ্ছ মা? এখানে এসে বসো তো দেখি। নলিনাক্ষবাবু, এটা আমার কন্যা হেম। আমরা দুজনেই সেদিন আপনার বক্তৃতা শুনতে গিয়ে বড় আনন্দ পেয়েছি। আপনি ওই যে কথাটা বলেছিলেন, আমরা যা পেয়েছি তা কখনোই হারাতে পারি না, আর যা যথার্থই পাইনি শুধু তাই হারাই। এই কথাটির অর্থ বড় গভীর। নলিনাক্ষবাবু, আপনার কাছে আমাদের একটা অনুরোধ আছে। মাঝে মাঝে আপনি এসে যদি আমাদের সঙ্গে আলোচনা করে যান, তবে আমাদের বড় উপকার হয়। আসলে আমরা না খুব একটা কোথাও বের হই না। আপনি যখনই আসবেন আমাকে আর আমার মেয়েকে এই ঘরেই দেখতে পাবেন। দেখুন, আমি বক্তৃতা সভায় বড় বড় কথা বলে এসেছি বলে আপনারা আমাকে মস্ত একটা গম্ভীর লোক মনে করবেন না যেন। সেদিন ছাত্ররা নিতান্তই ধরেছিল বলে বক্তৃতা করতে একরকম বাধ্যই হয়েছিলাম। আমার সঙ্গে মিশলে বুঝবেন, অনুরোধ এড়াবার ক্ষমতা আমার একেবারেই নেই। কিন্তু এমন করে বলে এসেছি যে দ্বিতীয়বার এমন অনুরোধের আশঙ্কা আর নেই। ছাত্ররা স্পষ্টই জানিয়েছে আমার বক্তৃতা 12 আনাই বোঝা যায়নি। যোগেনবাবু, আপনিও তো সেদিন উপস্থিত ছিলেন। আপনাকে বারবার ঘড়ির দিকে তাকাতে দেখে আমার মন যে বিচলিত হয়নি এ কথা ভাববেন না যেন। দেখুন, স্বীকার করি আমি ভালো বুঝতে পারিনি, তবে সেটা আমার বুদ্ধির দোষ হতে পারে। তাই বলে সেজন্যে আপনি কিছুমাত্র ক্ষুব্ধ হবেন না যেন। যোগেন, সব কথা বুঝবার বয়স সব নয়। সব কথা বুঝবার দরকারও তো সবসময় দেখি না। কিন্তু নলিনবাবু, আপনাকে আমার একটা কথা বলবার আছে। ঈশ্বর আপনাদের কাজ করিয়ে নেবার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন বটে, তবে তাই বলে শরীরকে অবহেলা করবেন না। যারা দাতা তাদের এ কথা সর্বদাই মনে করিয়ে দিতে হয়, মূলধন নষ্ট করে ফেললে না দান করার শক্তি চলে যায়। আপনি যদি আমাকে কখনো ভালো করে জানবার সময় পান, তবে দেখবেন আমি সংসারে কোনো কিছুকেই অবহেলা করি না। জগতে নিতান্তই ভিখিরির মতো এসে পড়েছি তো। বহু কষ্টে বহু লোকের আনুকূল্যে শরীর মন অল্পে অল্পে প্রস্তুত হয়ে উঠছে। আমার পক্ষে নবাবী শোভা পায় না যে আমি কিছুকেই অবহেলা করে নষ্ট করব। যে ব্যক্তি গড়তে পারে না সে ব্যক্তি ভাঙবার অধিকারী তো নয়। বড় ঠিক কথা বলেছেন। কথা জমে উঠল। অচিরেই নলিনাক্ষের সঙ্গে অন্নদাবাবু ও হেমের একটা সহজ ও স্বাভাবিক হৃদ্যতার সম্পর্ক তৈরি হতে দেখা গেল। কথায় কথায় অন্নদাবাবু জিজ্ঞাসা করলেন, নলিনবাবু, আপনি এখন কোথায় আছেন? ওহো, আপনাদের বলা হয়নি। একেবারে আপনাদের ঘাড়ের ওপর এসে উঠেছি। যোগেনবাবু আমার জন্য আপনাদের বাড়ির ঠিক পাশের বাড়িতেই স্থান করে দিয়েছেন। এই গলিটি বেশ নিরিবিলি বটে। এই খবরে অন্নদাবাবু বিশেষ আনন্দ প্রকাশ করলেন, কিন্তু তিনি লক্ষ্য করলে দেখতে পেতেন যে
কথাটা শোনা মাত্র হেমনলিনীর মুখ মুহূর্তের জন্য বেদনায় বিবর্ণ হয়ে গেল। কারণ ওই বাড়িতেই যে রমেশ ছিল। ইতিমধ্যে চা তৈরি হয়ে এলো। অন্নদাবাবু বললেন, মা হেম, নলিনবাবুকে এক পেয়ালা চা দাও। না অন্নদাবাবু, আমি চা খাবো না। সে কি কথা নলিনবাবু, এক পেয়ালা চা, নয়তো কিছু মিষ্টি খান। আমাকে মাফ করবেন। আপনি ডাক্তার, আপনাকে আর কি বলবো। দুপুরে 3-4 ঘন্টা পরে চায়ের উপলক্ষে খানিকটা গরম জল খাওয়া হজমের পক্ষে নিতান্তই উপকারী। অভ্যাস না থাকে যদি আপনাকে না হয় খুব পাতলা করে চা তৈরি করে দিতে বলছি। দেখুন, আমি যথেষ্ট চা খেয়েছি। চায়ের গন্ধে এখনও আমার মনটা খুবই উৎসুক হয়। কিন্তু আপনারা বোধহয় জানেন না যে আমার মা অত্যন্ত আচারপরায়ণা, আর আমি ছাড়া তো তার যথার্থ নিজের বলতে কেউ নেই। সেই মায়ের কাছে না আমি কোনো আচার ভেঙে মনে মনে সংকুচিত হয়ে যেতে পারবো না। মানে এই জন্যই না আমি চা খাই না। কিন্তু দেখুন, আপনারা চা খেয়ে যে সুখটুকু পাচ্ছেন না, আমিও কিন্তু সমান ভাগিদার। আপনাদের আতিথ্য থেকে তো আমি বঞ্চিত নই। নলিনাক্ষ যখন মার কথা বলল, হেমনলিনী তার মুখের দিকে না চেয়ে থাকতে পারল না। তার খুব ইচ্ছে করছিল নলিনাক্ষের মাকে নিয়ে আরও বিশদে আলোচনা করে, কিন্তু সংকোচে তা সে পারল না। বটেই তো এ কথা আগে জানলে আমি কখনোই আপনাকে চা খেতে অনুরোধ করতাম না। মাফ করবেন। এ বাবা, এ আবার কি কথা? আচ্ছা, চা নিতে পারলাম না বলে আপনাদের স্নেহের অনুরোধ থেকে কেন বঞ্চিত হব? হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই নলিনাক্ষের সঙ্গে অন্নদাবাবুদের পরিচয় আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। হেমনলিনী দিনে দিনে নলিনাক্ষের সঙ্গে আলাপ করতে করতে নিজের অন্তরের দিনহীন ভাব দেখতে পেল এবং নলিনাক্ষের পথ অনুসরণ করবার জন্যে ব্যাকুলভাবে ব্যগ্র হয়ে উঠল। নিজের জীবনে অত্যন্ত দুঃখের সময় যখন সে ভিতরে বাইরে কোথাও কোনো অবলম্বন খুঁজে পাচ্ছিল না, তখনই যেন নলিনাক্ষ বিশ্বকে তার সামনে নতুন করে দাঁড় করিয়ে দিল। ব্রহ্মচারিণীর মতো কিছু একটা নিয়ম পালনের জন্য তার মন বেশ কিছুদিন ধরেই আগ্রহী ছিল। কারণ নিয়ম শোকের জন্য একটা দৃঢ় অবলম্বন। নলিনাক্ষের সাধন পদ্ধতির অনুসরণে আজ সে শুদ্ধ আচার পালন করে, নিরামিষ খাবার গ্রহণ করে বড় তৃপ্তি পেল। নিজের শোবার ঘরের মেঝের থেকে মাদুর আর কার্পেট তুলে ফেলল। সে ঘরে আর কোনো জিনিস রাখল না। সেই মেঝে প্রতিদিন হেমনলিনী নিজের হাতে জল ঢেলে পরিষ্কার করত। একটি রেকাবিতে থাকতো কয়েকটা ফুল। স্নান সেরে সাদা কাপড় পরে সেইখানে মেঝের ওপরে হেমনলিনী বসত। সমস্ত খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে অবারিত আলো প্রবেশ করত এবং সেই আলোর দ্বারা, আকাশের দ্বারা, বায়ুর দ্বারা সে নিজের অন্তরকে একেবারে শুদ্ধ করে নিত। এদিকে অন্নদাবাবু সম্পূর্ণভাবে হেমনলিনীর সঙ্গে যোগ দিতে পারতেন না বটে, কিন্তু নিয়ম পালনের মাধ্যমে হেমনলিনীর মুখে যে একটি পরিতৃপ্তির দীপ্তি প্রকাশ পেত, তা দেখে তাঁর মন স্নিগ্ধ হয়ে উঠত। এবার থেকে নলিনাক্ষ এলে হেমনলিনীর এই ঘরেই মেঝের উপর বসে তাদের তিনজনের মধ্যে আলোচনা চলত। একদিন এভাবেই হেমনলিনী প্রাতঃস্নানের পর উপাসনা শেষ করে তার সেই নিভৃত ঘরটিতে জানালার কাছে নিশ্চুপে বসে আছে। এমন সময় হঠাৎ অন্নদাবাবু নলিনাক্ষকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। অন্যদিন এত সকালে নলিনাক্ষ এখানে আসে না, তাই বিশেষ কৌতূহলের সঙ্গে হেমনলিনী তার মুখের দিকে চাইল। কাশি থেকে মায়ের খবর পাওয়া গেল তার শরীর বিশেষ ভালো নেই, তাই আজ সন্ধ্যার ট্রেনে কাশিতে যাব স্থির করেছি। দিনের বেলা যত সম্ভব আমার সমস্ত কাজ সেরে নিতে হবে, তাই এখন আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। কি আর বলি, আপনার মার অসুখ, ভগবান করুন তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। এই কদিনেই আমরা আপনার কাছে যে উপকার পেয়েছি তার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আমি দেখলাম আমাদের একটা কিছুর বড়ই প্রয়োজন হয়েছিল, কিন্তু সেটা যে ঠিক কি
তা আমরা জানতাম না। ঠিক এমন সময় কোত্থেকে আপনাকে পেলাম আর দেখলাম আপনাকে ছাড়া আমাদের চলবে না। আমরা অত্যন্ত কুনো, লোকজনের কাছে যাতায়াত আমাদের বড় বেশি নেই, কোনো সভায় গিয়ে বক্তৃতা শোনার বাতিক আমাদের একেবারেই নেই বললেই চলে। যদিও বা আমি যাই, হেম তো একেবারেই নড়ে না। কিন্তু সেদিন এ কি আশ্চর্য বলুন দেখি, যেমনি যোগেনের কাছে শুনলাম আপনি বক্তৃতা দেবেন, আমরা দুজনেই কোনো আপত্তি প্রকাশ না করেই সেখানে গিয়ে উপস্থিত হলাম। এমন ঘটনা আগে কখনো ঘটেনি জানেন। এসব কথা মনে রাখবেন কিন্তু নলিনবাবু, এর থেকেই বুঝবেন আপনাকে আমাদের কিরকম প্রয়োজন আছে, নইলে এমনটি ঘটতে পারতো না। আপনি নির্বিঘ্নে ঘুরে আসুন। আপনারাও এই কথা মনে রাখবেন, আপনাদের ছাড়া আর কারোর কাছে আমি আমার জীবনের এত গোপন কথা প্রকাশ করিনি। দেখুন, সত্যকে প্রকাশ করতে পারাই কিন্তু সত্য সম্বন্ধে চরমতম শিক্ষা। আর সেই প্রকাশ করবার গভীর প্রয়োজন কিন্তু আমি একমাত্র আপনাদের দ্বারাই মেটাতে পেরেছি। অতএব আপনাদেরও আমার যে কতখানি প্রয়োজন ছিল সেই কথাও আপনারা কখনো ভুলবেন না। কিন্তু হেমনলিনী এতক্ষণ কোনো কথা বলেনি। জানালার ভিতর দিয়ে রোদ এসে মেঝের উপরে পড়েছিল, তার দিকে তাকিয়েই চুপ করে বসেছিল। নলিনাক্ষ উঠবার সময় হলে সে মৃদু স্বরে বলল, আপনার মা কেমন থাকেন সে খবর আমরা যেন জানতে পাই, কেমন? নমস্কার। নমস্কার জানিয়ে নলিনাক্ষ চলে গেল। সেই রাতেই অন্নদাবাবুর শুলের ব্যথা উঠল। ডাক্তার এসে পরীক্ষা করে বলল, যকৃতের রোগের লক্ষণ দেখা দিয়েছে। আসার কথা যে এখনো রোগ তেমন বাড়েনি, এই বেলা পশ্চিমে কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে বছর খানেক কিংবা 6 মাস থেকে এলে শরীর সারতে পারে। ব্যথা উপশম হলে ও ডাক্তার চলে গেলে অন্নদাবাবু বললেন, হেম, চল মা, আমরা কিছুদিন না হয় কাশী থেকে ঘুরে আসি। বলাই বাহুল্য, ঠিক একই সময় হেমনলিনীরও সে কথা মনে হয়েছিল। বাবা, সেই বেশ হবে। পরদিন একটা আয়োজনের উদ্যোগ দেখে যোগেন্দ্র জিজ্ঞাসা করল, কি ব্যাপারটা বলো তো? আমরা পশ্চিমে যাচ্ছি। বেশ কথা, যাও ঘুরে এসো। তবে আমি কিন্তু এবার তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমি আবার ওই হেডমাস্টারির জন্য দরখাস্ত পাঠিয়ে রেখেছি, তো তার উত্তরের জন্য অপেক্ষা করছি। এদিকে রমেশ সকালে এলাহাবাদ থেকে গাজীপুরে ফিরে এলো। তখন রাস্তায় বেশি লোক ছিল না। কুয়াশার মায়ায় পাড়ার বসতি আচ্ছন্ন, সবাই এখনো ভালো করে জাগেনি। নির্জন পথে মস্ত বারকোটের মধ্যে রমেশের বুক ক্রমে কেঁপে কেঁপে উঠছিল। সে কি আনন্দে না আশঙ্কায়? আশঙ্কার মতো কি বা হয়েছে? বাংলোর বাইরে গাড়ি দাঁড় করিয়ে রমেশ নামল। ভাবল কমলা নিশ্চয়ই গাড়ির শব্দ শুনেছে। শব্দ শুনে সে হয়তো বারান্দায় বের হয়ে এসেছে। নিজের হাতে কমলার গলায় পরানোর জন্য এলাহাবাদ থেকে রমেশ একটি দামি নেকলেস কিনে এনেছে। তারই বাক্সটা রমেশ ওভারকোটের বিশাল পকেট থেকে বার করে নিল। বাংলোর সামনে এসে রমেশ দেখল ভীষণ বেয়ারা বারান্দায় শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। ঘরের দরজাগুলো বন্ধ। বিমর্ষ মুখে রমেশ একটু থমকে দাঁড়ালো। ভীষণ 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 কোনো ডাকেই সাড়া দিল না। শেষকালে ঠেলেই তাকে তুলতে হলো। এই ভীষণ! হ্যাঁ বাবু। বহুজি ঘরে আছেন? হ্যাঁ হ্যাঁ, তিনি তো ঘরেই আছেন। রমেশ দৌড় ঠেলতেই খুলে গেল। ভিতরে গিয়ে ঘরে ঘরে ঘুরে এসে দেখল কমলা, কমলা, কেউ কোথাও নেই। ও কমলা! বাইরের বাগানে নিম গাছতলা পর্যন্ত ঘুরে এলো। রান্নাঘরে, চাকরদের ঘরে, আস্তাবল ঘরে সন্ধান করে এলো, কোথাও কমলাকে দেখতে পেল না। তখন রোদ উঠে পড়েছে। কাকগুলো ডাকতে আরম্ভ করে দিয়েছে। এমনকি বাংলোর ইদারা থেকে জল নেবার জন্য পাড়ার 2-1 মেয়ে বউ আসতে শুরু করে দিয়েছে। পথের ওপারে কুড়ের ঘরের সামনে বসে কোনো একজন নারী জাঁতায় গম ভাঙতে শুরু করে দিয়েছে। রমেশ বাংলোয় ফিরে এসে দেখল ভীষণ পুনরায় গভীর ঘুমে আচ্ছন্ন। তখন সে ঝুঁকে পড়ে 2 হাতে খুব করে ভীষণকে ঝাঁকানি দিতে লাগলো। দেখলো তার নিঃশ্বাসের তাড়ির প্রবল গন্ধ।
ঝাঁকানির বিষম বেগে ভীষণ অনেকটা স্বাভাবিক হয়ে ধরপড় করে উঠে দাঁড়ালো। বৌজি কোথায়? বৌজি তো ঘরেই আছেন। কই, ঘরে কোথায়? কাল তো এখানেই আসিয়াছেন। আরে বাবা, তারপর কোথায় গিয়াছেন জানো কিছু? কিছু জানেন না। ভীষণ হাঁ করে রমেশের মুখের দিকে তাকিয়ে রইল। এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। এমন সময় খুব চওড়া পাড়ের এক বাহারের ধুতি পরে চাদর উড়িয়ে উমেশ এসে উপস্থিত হলো। এই এই উমেশ, এই তোর মা কোথায়? মা তো কাল থেকে এখানেই আছেন। তুমি কোথায় ছিলে? আমি তো কাল বিকালে সিধুবাবুর বাড়ি যাত্রা শুনতে গেছিলাম। রমেশ যেন কিছু বুঝতে পারছে না। এই ভোরবেলা বাড়ি ছেড়ে কাউকে কিছু না জানিয়ে কমলা গেল কোথায়? এই গাজীপুরে তার যাওয়ার জায়গা বলতে তো ওই একটি চক্রবর্তী খুড়োর বাড়ি। ও সেখানেই কি? কিন্তু অনেকগুলো কিন্তু তার মাথায় ভিড় করে আসছে। তার সঙ্গে একটা অমঙ্গলের আশঙ্কাও মাথা চাড়া দিচ্ছে। আর কিছু না ভাবতে পেরে সে চক্রবর্তী খুড়োর বাড়িতে যাওয়াই ঠিক করল। কোথায় গেল কমলা? এদিকে কাশীতে নলিনাক্ষ, ক্ষেমঙ্করী ও হেমনলিনীর মধ্যে নতুন কোন সম্পর্কের রসায়ন জমে উঠেছে। দিশাহারা রমেশ কলকাতা ফিরে জানতে পারল হেমনলিনীর সঙ্গে যোগাযোগ হয়েছে নলিনাক্ষের। উদ্ভ্রান্ত রমেশ ঘুরতে ঘুরতে এসে পৌঁছল বিশাইপুরে। সেখানে কতদিন পর দেখা হলো যোগেন্দ্রের সঙ্গে। সে কি অবশেষে নিজের সব কথা খুলে বলতে পারবে? শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি চতুর্থ পর্ব। অডিও নাট্যরূপ আনন্দরূপ চক্রবর্তী, কথক বিশ্বনাথ বসু, রমেশ ঋতব্রত মুখোপাধ্যায়, যোগেন্দ্র অরিত্র গঙ্গোপাধ্যায়, অক্ষয় সৌনক কুণ্ডু, অন্নদা অঞ্জন প্রসাদ মজুমদার, হেমনলিনী এবং ইপ্সিতা, কমলা ডানা রায়, চক্রবর্তী খুড়ো সৌভিক সাহা, উমেশ শুভজিৎ দাস, শৈলজা সাঁচবাথী দাস। অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য ও কুণাল বসু। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং সৌম ও শুভ, ক্রসটেক। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। সহকারী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।